এমন একটা বই যে বইটি পড়ে অনেকেই কান্না করেছেন, মন খারাপ করেছেন, জানিয়েছেন যে এই বইটি সত্যিকার অর্থে অনেক বেশি হাইপ ডিজার্ভ করে, 10-এ 10 পাওয়ার মতো, নোবেল ডিজার্ভ করার মতো একটি বই। আমি যখন এই বইটি পড়ে শেষ করি তখন আমি কান্না করতে পারিনি, কিন্তু আমার মনে হয়েছে আমি চিৎকার করে কান্না করি। আমি অনেক রাতে বইটি পড়ে শেষ করেছি এবং আমি পড়ার পর আমার মায়ের দিকে তাকিয়েছিলাম। আমি চিন্তা করছিলাম যে মা যদি বৃদ্ধ হয়, মা যখন বৃদ্ধ হবে তখন আমি কি করব, তখন তখন আমার অবস্থাটা কীরকম হবে। মাকে ছাড়া একটা দিনও আসলে কল্পনা করা যায় না, এরকম একটা অবস্থা। আমি এই বইটি নিয়ে আজ কি বলবো আমি জানি না, হয়তো অনেক এলোমেলো হবে, আমি সব কিছু বলে বোঝাতে পারবো না। তবুও যখন বলেছি আপনাদেরকে যে বইটি নিয়ে কথা বলবো, তখন অবশ্যই কথা বলবো। এই যে হচ্ছে বইটি, ফরাসি লেখক আনি এর্নোর লেখা আমি অন্ধকার থেকে বের হতে পারি না। আমি আবার বলছি, ফরাসি লেখক আনি এর্নোর লেখা আমি অন্ধকার থেকে বের হতে পারি না। এটি মূলত একটি নন ফিকশন বই এবং লেখিকা আসলে নন ফিকশনই লেখেন, তবে নন ফিকশন যে এত সুন্দর করে লেখা যায় এবং এত বেশি রিলেট করা যায়, আপনি বই ছেড়ে কোনোভাবে উঠতে পারবেন না। লেখিকার মা আলজাইমার রোগে আক্রান্ত হয় এবং তারপর থেকে তিনি ডায়েরি লেখা শুরু করেন। ওই ডায়েরিটাই এই বই আকারে প্রকাশ পেয়েছে। আমরা দেখতে পাই তার মা অসুস্থ হওয়ার পর তিনি তার মাকে তার বাড়িতে নিয়ে আসেন তার 2 সন্তানের সাথে থাকার জন্য। তো তার মা আসলে থাকতে পারেন না, কারণ তিনি কাউকে চিনতে পারছেন না এবং তিনি বিছানার মধ্যে মলমূত্র ত্যাগ করেন, নিজের মতো একা একা কথা বলেন, এরকম একটা অবস্থা আর কি। তো তারপর তাকে হসপিটালে দিয়ে আসা হয়, বৃদ্ধদের যে হসপিটাল সেখানে দেওয়া আসা হয় এবং লেখিকা প্রায় সময় সেখানে যান। এখানে আমরা দেখতে পাই লেখিকা অনেক কথা বলেন, যেমন তিনি বলেন যে যখন মাকে দেখতে যান তখন তিনি বলেন যে এই যে তার মা অসুস্থ হয়ে যাচ্ছে, তার মাকে নখ কেটে দিতে হচ্ছে, চুল ঠিক করে দিতে হচ্ছে, জামা কাপড় পাল্টে দিতে হচ্ছে, তার মার অনেক কিছু চেঞ্জ করে দিতে হচ্ছে। তো তার মা আসলে একটা ছোট বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে দিন দিন। তো তিনি বলছেন যে আমার মা এমন একটা শিশু হয়ে যাচ্ছে যে শিশু আর কখনো বড় হবে না। মানে এই লেখাটা এত বেশি মানে নিজের মধ্যে এসে আঘাত করে, যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। এটাকে আমি কোন শব্দ দিয়ে এক্সপ্লেন করব সেটা আমি জানি না। মানে কেমন একটা ব্যাপার না, যে মা এমনভাবে শিশু হয়ে যাচ্ছে যে শিশু আর কখনো বড় হবে না, আমি জানি, এরকম একটা অবস্থা। তো লেখিকা আসলে নিজের মধ্যে নিজে অনেক বেশি ডিপ্রেসড। তিনি মানে মায়ের এই অবস্থা তিনি কোনোভাবে মেনে নিতে পারছেন না, তিনি চাচ্ছেন মা মুক্তি পাক। আবার তার মন বলছে যে না, মা অসুস্থ হোক, পাগল হোক, যেমন হোক, ভুলে যাক, তবুও মা বেঁচে থাকুক, মা আছে, এই জিনিসটা সে ফিল করুক। মানে বুঝতে পারছেন তার অবস্থাটা। তো তার মা দিন দিন সব ভুলে যাচ্ছে, তিনি মায়ের কাছে যাচ্ছেন, মা দিবসে যাচ্ছেন, ইস্টার সানডেতে যাচ্ছেন, নানান দিনে যাচ্ছেন, মাকে অনেক কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু মা কিছু মনে করতে পারছে না। মা নিজের মতো করে নিজের দিনক্ষণ বলছেন মেয়েকে, তারপর হচ্ছে তার মতো বলছেন, পরের দিন সব ভুলে যাচ্ছেন, এরকম একটা অবস্থা। তো লেখিকা যখন মায়ের কাছে যান তখন তিনি এই যে মায়ের নানান রকম জিনিস দেখেন, তার মায়ের প্রতি তার অনেক রাগ আছে, ওই যে মা অনেক সময় অনেক কিছু করেছেন সেই রাগগুলো আছে। কিন্তু আবার তিনি যখন তার মায়ের দিকে তাকাচ্ছেন, মাকে নিয়ে বলছেন, তখন তিনি এগুলো মনে রাখতে পারছেন না। তার বারবার মনে হচ্ছে যে আমি মায়ের সাথে যত বেশি রিলেট করতে পারছি, ওটা আমি কারোর সাথে পারবো না। আমি আসলে মায়ের মধ্যে আমাকে দেখতে পাচ্ছি, এরকম একটা অবস্থা। মানে তিনি চিন্তা করছেন তিনিও তো একসময় বৃদ্ধ হবেন, তারও এরকম অবস্থা হবে, মানে এরকম একটা ব্যাপার। তো তিনি তার মায়ের যে অসুস্থতাটা তিনি প্রত্যেকটা দিন যেভাবে বর্ণনা করেছেন, হসপিটালে মায়ের ধুকে ধুকে মরে যাওয়া, এরকম একটা ব্যাপার। দেখেন এমন একটা ব্যাপার, আমাদের মায়েরা, আমরা যখন অসুস্থ হই, যখন আমাদের জ্বর হয়, আমরা একটু অসুস্থ হই, ছোটোবেলায় আমরা কত দুষ্টুমি করি, মায়েরা কিন্তু খুব খুব ঠান্ডাভাবে সেগুলো হ্যান্ডেল করে। তারা আমাদেরকে বকা দেয় না, আমাদের উপর বিরক্ত হয় না। হ্যাঁ, বকা ছোটোবেলায় আমাদেরকে দেয় ঠিক আছে, কিন্তু আমাদেরকে কখনো ফেলে রাখে না, আমাদেরকে কখনো কোথাও নিয়ে, মানে বৃদ্ধাশ্রম, যেমন আমরা মায়েদেরকে ফেলে রাখি বৃদ্ধাশ্রমে নিয়ে, বাবা মাকে ফেলে রাখি, কিন্তু মারা কি কখনো আমাদেরকে হসপিটালে ফেলে রাখতো না। তারা কিন্তু 24 ঘন্টা আমাদের সেবাতে ব্যস্ত থাকি। ইভেন এখনও আমাদের একটু জ্বর হলে মা কী করে অস্থির হয়ে যায়, নিজের চিন্তা না করে আমাদের চিন্তা করে। আর আমরা সন্তানেরা কি করি, যখন মা এরকম বৃদ্ধ হয়ে যাবে তখন মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, মায়ের প্রতি বিরক্ত হয়ে যাব, মা বিরক্ত করছে, মা মনে রাখতে পারছে না, মা নিজের জামা কাপড় ঠিকঠাক মতো পরতে পারছে না, মা বিছানার মধ্যে এই কাজগুলো করছে, দেখতে ভালো লাগছে না, গন্ধ লাগছে, বমি আসছে। হ্যাঁ, কিন্তু আমাদের মায়েরা তো কখনো এগুলো বলে না, তাই না? আমরা যখন এরকম কাজগুলো করতাম ছোটোবেলা, মায়েরা কি কখনো বিরক্ত হতো না? তো এই বইটা আপনাকে এমন 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 ধাক্কা দিবে না, এমন কিছু জিনিস বলবে যে আপনি আসলে কান্না না করে পারবেন। আপনি লেখিকা যখন শেষে এসে তার মা যখন মারা যায় তখন সে যখন বলে যে আমি মাকে ছাড়া
কল্পনা করতে পারছি না একটা দিন এমন এমন সময় তো আমি মায়ের কাছে এটা নিয়ে যেতাম, তারপর সে ফুল নিয়ে যায় মায়ের, যখন মাকে হচ্ছে মা যখন মারা যায় ওই জায়গায় খ্রিস্টানদের যে ইয়েটা, ওখানে হচ্ছে মায়ের জন্য সে ফুল নিয়ে যায়। তো এই যে তখন সে জিনিসগুলো বলে যে এখন মাকে ছাড়া যে না থাকার যে ব্যাপারটা, মানে আমি আসলে এক্সপ্লেইন করতে পারছি না ব্যাপারগুলো এরকম। তো আপনি মানে মা বাবা যখন অসুস্থ হয় তখন আমাদের অনেক বেশি খারাপ লাগে, আমরা মেনে নিতে পারি না যে মা অসুস্থ হচ্ছে, বাবা অসুস্থ হচ্ছে, কিন্তু অসুস্থ হওয়ার পর তারা যদি যখন এই কাজগুলো করে তখন কিন্তু আমরা অনেক বিরক্ত হই, বিরক্ত হওয়ার মতো ব্যাপার অনেকেই হয়। তো মা বেঁচে আছে এই ব্যাপারটা যতটা স্বস্তির, মা থাকবে না এই জিনিসটা যখন ভাবা হয় তখন কতটা অস্বস্তি লাগে। আমি নিজে যেহেতু খুব পরিবার পাগল মেয়ে, আমি আমার মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, বাবাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আমি জানি সবাই ভালোবাসে, আমরা কেউই মা বাবাকে ভালোবাসি না এরকম না, কিন্তু আমি আমার মায়ের সাথে অনেক বেশি কানেক্টেড, অনেক বেশি। তো আমি যখন এই বইটা পড়ছিলাম, বইটা মানে প্রত্যেকটা দিন পড়ছিলাম, আজকে এত তারিখ, আজকে আগস্টের এত তারিখ, মার্চের এত তারিখ, এই দিনগুলো যখন আমি পড়ছিলাম তখন আমি বারবার, আমার মা আমার সামনে ছিল, তখন আমি বারবার মায়ের দিকে তাকাচ্ছিলাম যে আমার মা একদিন বৃদ্ধ হবে, আমিও বড় হয়ে যাব, আমি তখন মায়ের মা হয়ে যাব, কিন্তু মা আসলে আমার কন্যা হতে পারবে না, যেটা লেখিকা বলেছেন যে আমি মায়ের মা হয়ে গিয়েছি কিন্তু মা আমার কন্যা হতে পারেনি, কারণ কন্যা হলে তো সব কিছু সহ্য করে নেওয়া যেত, কিন্তু আমরা তো করতে পারছি না, তাকে হসপিটালে দিয়ে আসছি। তো লেখিকার মা সুস্থ থাকা অবস্থায় চিরকুটে লিখেছিলেন এই লেখাটা, আমি অন্ধকার থেকে বের হতে পারিনি, এবং সত্যি তিনি আর অন্ধকার থেকে বের হতে পারেননি। তিনি বারবার তার মেয়ে যখনই হসপিটালে যেত তখন তিনি বারবার বলতেন যে আজকে বোধহয় তার মেয়ে তাকে নিয়ে যাবে, কালকে বোধহয় তার মেয়ে তাকে নিয়ে যাবে, এবং তিনি খুব খুশি থাকতেন মেয়ে গেলে তাকে বোধহয় নিয়ে যাবে, কিন্তু তার মেয়ে কখনোই তাকে আসলে বাসায় নিয়ে আসতো না, সে বাসায় চলে আসতে চাইতো, ওই সব জায়গায় কে থাকে। তো এই জিনিসটা মানে আমি আসলে ওই যে বললাম না, এক্সপ্লেইন করতে পারছি না এরকম। তবে সে অসুস্থ থাকার পরেও কিন্তু বলতো তার মানে এই যে অ্যানির যে হচ্ছে শাশুড়ির প্রতি সে হিংসা তার ছিল, সে বলতো যে নিশ্চিত যখন তার হাজব্যান্ডের মা তো বলতো যে তার হাজব্যান্ডের মা হচ্ছে, মাকে তো তুমি এভাবে ফেলে দিতে পারতে না, তোমার শাশুড়িকে তো তুমি এভাবে ফেলে রাখতে পারতে না, আমাকে যেভাবে ফেলে রাখছো। তো এই যে ছোট ছোট যে কথোপকথনগুলো বইতে পুরো বই জুড়ে আছে, এইগুলো না আপনাকে অনেক বেশি হিট করবে, হয় না এরকম কথা। আমি আসলে বাংলা কি শব্দ এখানে ইউজ করব বুঝতে পারছি না। তো এইখানে আমরা নানান জায়গায় হচ্ছে ছবি দেখতে পাই, তার মা বৃদ্ধাশ্রমে ওই যে হসপিটালে বান্ধবীদের মানে ওই যে বৃদ্ধদের সাথে কথা বলছে, এবং এইখানে তার মা এই যে প্রথম যখন অসুস্থ হয় তখন এখানে শুয়ে থাকে, এরকম মানে অনেক কিছু দেখতে পাই আর কি। তো এই বইটার অনুবাদ ঠিক ছিল, আমার কাছে মনে হয়েছে অনুবাদ একদম ঠিক আছে, এবং লাস্টের যে লেখাটা, ঘুম থেকে জেগে উঠে একই চিন্তা মাথায় ঘুরছে, মায়ের মৃত্যু, সে আসলে যতদিন বেঁচে ছিল প্রত্যেক দিনই এই জিনিসটা চিন্তা করেছে, এই যে সে দাঁড়িয়ে চিন্তা করছে মায়ের ব্যাপারে। তো এরকম অনেক ছোট ছোট ছবি আছে এই বইতে। তো এই বইটার অনুবাদ করেছেন নুরুল আলম, ফরাসি মূল অনুবাদ থেকে অনুবাদ করেছেন নুরুল আলম, এবং এই বইটার অনুবাদ খুবই চমৎকার লেগেছে আমার কাছে মনে হয়েছে যে অনুবাদ ঠিক আছে। আমি প্রত্যেকটা অনুবাদ কখন ঠিক লাগতো না যদি আমি বইটার পড়ে না বুঝতে পারতাম, ওই যে লেখাগুলোর যদি হয় না যে আমি লেখাগুলো নিজের সাথে রিলেট করতে পারছি না, এই ব্যাপারটা হতো তাহলে হয়তো অনুবাদ ভালো লাগতো না। আমি আসলে এই বইটা নিয়ে কী বলেছি আমি নিজেও জানি না আর কি, মানে আমি আসলে ঠিকঠাক মতো কিছুই বলতে পারি না। আমার মনে হয় এই বইটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে এই বইটা নিয়ে আসলে অনেক কথা বলা যায়, কিন্তু আমি এটার ঘোর থেকে এখনও বের হতে পারছি না, এটা নিয়ে আমি ঠিকঠাক মতো বলতে পারছি না। আমি হয়তো এটা নিয়ে একটা লেখা লিখবো, কিছুদিন যাক, একটু ঘোর কাটিয়ে উঠি, একটু মাথাটা ঠিকঠাক মতো রাখি, এই কষ্টটা কাটিয়ে উঠি। মানে হয় না এটা কান্না করতে পারছি না, কিন্তু ভেতরে অনেক বেশি জমে গিয়েছে কষ্টটা, এরকম একটা ব্যাপার। তো আমি এই বইটা আমি সবাইকে সাজেস্ট করব, সবাইকে, যে আপনারা একবার হলেও এই বইটা পড়বেন। আমি এই বইটা গত বছর না জানি এই বছরের শুরুতে নন ফিকশন যে মেলাটা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে, তখন এই বইটা কিনেছিলাম। আমি এতদিন এই বইটা পড়িনি, আমি জানতাম এই বইটার ব্যাপারে, আমি আগে জেনেছি যে এই বইটা অনেক স্যাড এরকম টাইপ এই বইটা, এই জন্য আমি চাচ্ছিলাম যে আমার সেমিস্টারটা শেষ হোক তারপর আমি এই বইটা পড়বো, যাতে আমার হচ্ছে মাঝখান দিয়ে সেমিস্টারের মধ্যে দিয়ে আমার পড়ালেখাতে কোনো সমস্যা না, আমি যাতে খুব মুড খারাপ করে না থাকি, এরকম একটা ব্যাপার। তো এই বইটা আপনারা পড়বেন, এই বইটা অবশ্যই পড়বেন, অবশ্যই পড়ার মতো একটি বই।
এবং এই বইটি পড়ে আপনি অনেক কিছু শিখবেন। মায়ের উপর যে রাগ হওয়া, চিৎকার চেঁচামেচি করি না অনেক সময়, রাগ হলে মায়ের উপর চিৎকার করি, বাবার উপর চিৎকার করি, কাজগুলো করি, তো তারা না থাকলে কি ফিল করবেন সেটা জানার জন্য এই বইটা পড়বেন। আর এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 320 টাকা এবং এই বইটা এসেছে প্রকাশনী বেঙ্গল বুকস থেকে। তো আপনারা অবশ্যই এই বইটা পড়বেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ভালো ভালো বই পড়বেন। আল্লাহ হাফেজ।